আচ্ছা, আয়ার ফিল্টার ডিজাইনের ক্ষেত্রে আমরা তিনটা স্টেপ করছিলাম। ফার্স্ট স্টেপ ছিল কি আমার রিকোয়ারমেন্ট গুলাকে, রিকোয়ারমেন্ট গুলার হচ্ছে আমার ছিল হচ্ছে ডিজিটাল ডোমাইনে, এগুলোকে হচ্ছে আমার অ্যানালগে কনভার্ট করা লাগতো। তারপর হচ্ছে আমার অ্যানালগে আমি ফিল্টার ডিজাইন করতাম, অ্যানালগে ফিল্টার ডিজাইন করতাম। ঠিক আছে, এরপর থার্ড স্টেপ ছিল হচ্ছে আমার ফিল্টার ডিজাইন হওয়ার পর ডিজিটাল ডোমেনটাকে হচ্ছে আমার, সরি অ্যানালগ ডোমেনটাকে আমার ডিজিটালে কনভার্ট করা, অ্যানালগ ডোমেনটাকে আমার হচ্ছে ডিজিটালে কনভার্ট করা। ঠিক আছে, তাহলে এটার জন্য প্রথমে আমরা যে ম্যাথটা করছিলাম, আমরা হচ্ছে অ্যানালগ ফিল্টার ডিজাইন কেন ইজি ওই জিনিসটা দেখছিলাম। তাহলে আমার হচ্ছে একটা প্রোটোটাইপ ছিল 1/1 + s লো পাস প্রোটোটাইপ। আর এটার হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি কত, 1 রেডিয়ান পার সেকেন্ড, এটা ফ্রিকোয়েন্সি আমার 1 রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা, তাহলে ফ্রিকোয়েন্সি যদি অন্য কিছু হয় তাহলে লো পাস সেকেন্ডে তখন কি হইতো, এস এর বদলে জাস্ট s/ওমেগা সি। তাহলে এটা হচ্ছে ওমেগা সিটা হচ্ছে আমার কাট অফ ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তাহলে আমার কাট অফ ফ্রিকোয়েন্সি রেখে ছিল 1 রেডিয়ান পার সেকেন্ড। আর যখন হচ্ছে লো পাসে চলে আসবে তখন হচ্ছে মানে লো পাস থেকে আমি লো পাসে কনভার্ট করবো। বা এটা কাইন্ড অফ চিন্তা করতে গেলে আমার এটা হচ্ছে লো পাস ফিল্টারই, কিন্তু এটা হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি 1 রেডিয়ান পার সেকেন্ড। এর যদি অন্য কোনো কাট অফ ফ্রিকোয়েন্সি হইতো তখন হচ্ছে আমার S/WC লিখে দিতাম, ওমেগা সি লিখে দিতাম। আচ্ছা, এখন সিমিলারলি আমার এই লো পাস ফিল্টার থেকে যদি হাই পাসে কনভার্ট করা লাগে তাহলে লিখতাম ওমেগা সি/s। তারপর হচ্ছে ব্যান্ড পাসে করার জন্য হচ্ছে s² + ওমেগা নট s², যেখানে ওমেগা নট s² আমার সেন্টার ফ্রিকোয়েন্সি, ডিভাইড বাই s/W, যেখানে ডাব্লিউ হচ্ছে আমার ব্যান্ড উইথ। আর সিমিলারলি হচ্ছে ব্যান্ড পাসে করার জন্য জাস্ট ব্যান্ড উইথ, ব্যান্ড পাস হচ্ছে উল্টাটা করা লাগে। ঠিক আছে, তাহলে এরকম একটা ম্যাথ দেখছিলাম আমরা। এখানে প্রথমে বলছিল হচ্ছে হাই পাসের জন্য হচ্ছে কি 40 রেডিয়ান পার সেকেন্ড, আর লো পাস প্রোডাক্ট দিচ্ছে। লো পাস থেকে হাই পাস কনভার্ট করার সময় আমার ছিল ওমেগা সি/s। তাহলে এই যে এস এর বদলে আমি ওমেগা সি/s বসাবো। আর পরটা বলছে ব্যান্ড পাস করার জন্য, ব্যান্ড পাস হচ্ছে 100 রেডিয়ান পার সেকেন্ড, এটা হচ্ছে ওমেগা নট স্কোয়ার। এটা বলছিলাম এই জিনিসটা হবে আমার ওমেগা নট স্কোয়ার। আর ব্যান্ডউইথ 20 দিচ্ছে, তার মানে হচ্ছে ডাব্লিউ। তাহলে এস এর বদলে আমি কি বসাবো, s² + ওমেগা নট স্কোয়ার ডিভাইড বাই s/W, এটা বসালে আমার হচ্ছে ডিজাইন হয়ে যাচ্ছে। তাহলে আমার সেকেন্ড স্টেপ হচ্ছে ডিজাইনটা বুঝলাম। এরপর হচ্ছে বাকিগুলো আছে আমার অ্যানালগ থেকে ডিজিটাল, আর ডিজিটাল থেকে অ্যানালগ কনভার্সনটা, ওই জন্য আমরা একটা প্রুফ দেখছিলাম, এই প্রুফটা আমি ডিটেলস লেখাচ্ছিলাম ক্লাসে। কিন্তু আমার জাস্ট একটা জিনিসই মাথায় রাখতে হবে, এই প্রুফ করার পর এস এর যে ভ্যালু আছে এটা মুখস্থ রাখা লাগে, কাইন্ড অফ আমি ম্যাথ করার সময় কাজে লাগবে। আর একটা জিনিস হচ্ছে আমি এখানে ব্র্যাকেট দিয়ে লিখবো। ঠিক আছে, ব্র্যাকেট দিয়ে যদি না লিখি তাহলে একটা সমস্যা হয় কি হচ্ছে আমার পরীক্ষা লেখার সময় ভুল হয়ে যায়। আমি হচ্ছে আমার এটা পুরোটা আমি হচ্ছে ব্র্যাকেটের মধ্যে রাখবো, এটা হচ্ছে আমি ব্র্যাকেটের মধ্যে রাখবো। ঠিক আছে, আর হচ্ছে এটা থেকে আমরা আরেকটা প্রুফ পাইছিলাম, যে হচ্ছে আমার এস এর বদলে হচ্ছে জে ওমেগা এ লিখতাম, আর জেড এর বদলে e টু দি পাওয়ার জে ওমেগা টি। ঠিক আছে, টি। আর এটা হচ্ছে জে ওমেগা এ, তাহলে লিখলে হচ্ছে আমার এখান থেকে ওমেগা, মানে আমার হচ্ছে রিকোয়ারমেন্ট কিভাবে কনভার্ট করা যায় ওই জিনিসটা পেয়ে যেতাম। আচ্ছা, তাহলে আমার হচ্ছে মূলত হচ্ছে যখন কনভার্সন লাগতেছে, কনভার্সনের মধ্যে রিকোয়ারমেন্টের কনভার্সন যেটা স্টেপ 1 ছিল, ওইটার জন্য আমার এই ফর্মুলাটা লাগবে। এটা হচ্ছে আমার রিকোয়ারমেন্টের কনভার্সন। আর এটা হচ্ছে আমার ফাইনালি যে অ্যানালগ থেকে হচ্ছে আমার যেটা ডিজাইন করলাম অ্যানালগে, ওইটা থেকে অ্যানালগ থেকে আবার ডিজিটালে কনভার্ট করার জন্য এই কনভার্সনটা লাগবে। ঠিক আছে, একটা ম্যাথ দেখি এখানের মধ্যে। এই যে এখানে দেখেন হচ্ছে আমার রিকোয়ারমেন্ট যেগুলো দিচ্ছে সবগুলো হচ্ছে ডিজিটাল ডোমেইনে দিচ্ছে। তার মানে হচ্ছে এই যে 15 হার্টস, তারপর স্যাম্পিং রেট থেকে আমি T=1/f জানি, এখান থেকে হচ্ছে আমি টি পেয়ে গেছি। আর হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে ওমেগা টি। তাহলে এটাকে হচ্ছে ওমেগা এতে নিতে হবে, ওমেগা এর ফর্মুলা আমি এটাই জানি, ওমেগা এর ফর্মুলা এটা জানি। এখান থেকে টি এর ভ্যালু বসাবো, ওমেগা ডি এর ভ্যালু বসাবো। তাহলে এগুলো সবকিছু বসানোর পরে আমার ওমেগা এ চলে আসবে। আচ্ছা, এখন তাহলে হচ্ছে আমার কনভার্সন হয়ে গেছে ফার্স্ট স্টেপ, আমার হচ্ছে রিকোয়ারমেন্ট কনভার্সন হয়ে গেছে। তাহলে রিকোয়ারমেন্ট কনভার্সন হয়ে যাওয়ার পরে ঠিক পরের স্টেপ হবে আমার হচ্ছে ফিল্টার ডিজাইন অ্যানালগ ডোমেনের। এখানে বলছে আমাকে লো পাস ফিল্টার মানে S/ওমেগা সি বসাবো। ঠিক আছে, লো পাস ফিল্টার আমি জাস্ট S/ওমেগা সি বসালাম। বসানোর পরে হচ্ছে এই যে ওমেগার ভ্যালু তো আমার আগে থেকে কাট অফ ফ্রিকোয়েন্সি 103.9 রেডিয়ান আসছে, 103.9 রেডিয়ান এটা বসালাম। তাহলে আমার ফিল্টার ডিজাইন হয়ে গেল। সাথে স্টেপ ছিল হচ্ছে আমার এই যে অ্যানালগ ডোমেনে আমার ফিল্টার আসলো, এটাকে আমার ডিজিটাল ডোমেনে কনভার্ট করা। ওটার জন্য ছিল আমার S=2 ডিভাইড বাই টি, উপরে হচ্ছে Z-1, নিচে Z+1। এখানে একটা আমার ব্র্যাকেট আসবে, এটা একটু মাথায় রাখেন, ব্র্যাকেট না দিলে ম্যাথগুলো করতে গেলে ভুল মান চলে আসে। আচ্ছা,
তাহলে এখানে জাস্ট এই যে এস এর যা আসছিল এস এর বদলে আমি হচ্ছে 2 ডিভাইড বাই টি দ্যাট -1 আর দ্যাট +1 এটা বসাই দিব। বসাতে ফাইনালি হচ্ছে আমার এগুলো ক্যালকুলেশন করব, করার পরে আর ফাইনালি এই ভ্যালুটা আসে ক্যালকুলেশন শেষ করার পর। কিন্তু আমরা যখন আই আই আর এর ক্ষেত্রে হচ্ছে সিস্টেম ডিজাইন করছিলাম তখন আমার এইখানে হচ্ছে ভ্যালুটা 1 ছিল। তাহলে ভ্যালুটা 1 আনার জন্য আমার উপরে নিচে এই ভ্যালুটা দিয়ে আমার ভাগ করে দিব। তাহলে হচ্ছে আমার উপরে নিচে হচ্ছে এই যে এখানে যেটা আসছে এটা হচ্ছে উপরে নিচে 1.577 জেড দিয়ে হর ও লব ভাগ করেছি, ঠিক আছে। আচ্ছা, এটা জাস্ট আমি হচ্ছে বিফ ওভারভিউ দিলাম এই জিনিসটা, মানে এগুলো হচ্ছে ক্লাসিক ডিটেলস ছিল। আর এর চেয়ে বেশি ডিটেলস দরকার আছে এগুলোতে, এই ম্যাথ গুলোতে? না স্যার। আচ্ছা, এখানে কারো কনফিউশন আছে? আর আমরা পরের গুলোতে আগাবো। জি স্যার, আগাইতে পারেন। আচ্ছা, তাহলে আমরা এর পরে আগাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে আমরা যেটা পড়বো এটা হচ্ছে আমার এই যে আইআর ফিল্টার ডিজাইন করলাম, এই ফিল্টারের কিছু হচ্ছে অ্যাপ্লিকেশন বা এগুলো হচ্ছে কোনটাতে কিভাবে অ্যাপ্লাই করি। ঠিক আছে, প্রথমে আমরা লিক ইন্ডিকেটরটা পড়বো। লিক ইন্ডিকেটরটা পড়ার আগে একটা জিনিস দেখিনি আমরা, মুভিং এভারেজ ফিল্টার এই জিনিসটা পড়ছিলাম না? মুভিং এভারেজ ফিল্টার, এটা কি ছিল? মুভিং অ্যাভারেজ ফিল্টার যেমন ধরুন আমি যদি 3 পয়েন্ট হিসাব করতাম, 3 পয়েন্ট অ্যাভারেজ ফিল্টারের ক্ষেত্রে কি হইতো, আমার এক্স অফ এন নিতাম, তারপর এক্স অফ এন মানে ফর্ম এইট থ্রির আগেরটা নিতাম, তারপর হচ্ছে এইট সিক্স দুই আগে যেটা ছিল ওইটা নিলাম, নিয়ে তিনটাকে হচ্ছে আমি 3 দিয়ে ভাগ করলাম। এটা আমার মুভিং অ্যাভারেজ ছিল না? যেমন ধরুন এটা হচ্ছে আমরা ম্যাথটা করছিলাম, ধরুন 5 4 2 1, ঠিক আছে। মুভিং অ্যাভারেজ যদি থাকতো তাহলে প্রথমে এই তিনটা নিতাম, এই তিনটা নিয়ে অ্যাভারেজ যেটা হয়তো ওটা এখানে বসাতাম, তারপর এই তিনটা নিয়ে অ্যাভারেজটা এখানে বসাতাম, এরপর তিনটা নিয়ে অ্যাভারেজটা এখানে বসাতাম। 3 পয়েন্ট মুভিং অ্যাভারেজ বলতে আমরা তিনটা হচ্ছে ভ্যালু নিবো, ভ্যালু নিয়ে 3 দিয়ে ভাগ করে দেবো, ওখান থেকে আমার অ্যাভারেজ, ঠিক আছে। যদি সিমিলার কেস যদি আমার 2 পয়েন্ট হইতো তাহলে হতো কি এক্স অফ এন প্লাস এক্স অফ এন -1 ডিভাইড বাই, ঠিক আছে। এই যে 2 এর জন্য হচ্ছে আমার 1 পর্যন্ত আসছে, 3 পয়েন্ট হতো 3 পয়েন্টের জন্য আমার 2 পর্যন্ত আসছিল। তাহলে সিমিলারলি যদি আমি হচ্ছে এম পয়েন্ট মুভিং অ্যাভারেজ নিই, এম পয়েন্ট মুভিং অ্যাভারেজ যদি নিই সিস্টেম, ঠিক আছে, তাহলে হবে নিচে আসবে আমার, এখানে দেখেন 2 পয়েন্টের জন্য 2 আসছিল, 3 পয়েন্টের জন্য 3 আসছে, তাহলে এম পয়েন্টের জন্য আমার আসবে M। আর এখানে দেখেন 3 পয়েন্টের জন্য হচ্ছে এক্স n-2 পর্যন্ত আসছিল, 2 পয়েন্টের জন্য হচ্ছে 1 পর্যন্ত আসছিল। তাহলে এম পয়েন্ট যদি m-1 পর্যন্ত আসবে এটাকে লিখতে পারি হচ্ছে এক্স অফ এন এন প্লাস এক্স অফ n-1 ডট 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 প্লাস এক্স অফ এন মাইনাস এম প্লাস 1। মানে এই বিষয়টা আমার এইভাবে আসছে আর কি, যে আমার এক্স অফ এন মাইনাস এম মাইনাস ওয়ান, তাহলে মাইনাসে তুলে দিলে একশো এন মাইনাস এম প্লাস ওয়ান। এগুলো আমি সরাসরি হচ্ছে এই জিনিসটা লিখে দিচ্ছি, একশো এন মাইনাস এম প্লাস ওয়ান, ঠিক আছে। এম পয়েন্ট মুভিং অ্যাভারেজ সিস্টেমে কার কন্ডিশন আছে এখানে এখন একটু দেখেন তো। এম পয়েন্ট মুভিং অ্যাভারেজ থেকে কারো কনফিউশন আছে নাকি পরে আগাবো? আগাইতে পারবেন। স্যার একটু এই n-m+1টা একটু বললে ভালো। আচ্ছা, এই জিনিসটা আমি আবার বুঝতেছি দেখেন। আবার এখানে দেখেন 3 পয়েন্টের যখন আসছিল তাহলে আমরা হচ্ছে 0 1 2 পর্যন্ত গেছে, 3 পর্যন্ত যায় নাই, ঠিক আছে। সেখানে 2 পয়েন্টের জন্য যখন আসছিল তাহলে 0 1 1 পর্যন্ত গেছে, তাহলে 3-এর জন্য 2 পর্যন্ত আসছিল, 2-এর জন্য 1 পর্যন্ত আসছিল, যদি 5 হতো 5-এর জন্য 4 পর্যন্ত যাইতো, যদি হচ্ছে 6 হয়তো 6-এর জন্য 5 পর্যন্ত আসতো, ঠিক আছে। তাহলে সেম কেস এখানে হবে, তাহলে আমি যদি এম পর্যন্ত হিসাব করি তাহলে m-1 পর্যন্ত যাবে, তাহলে এক্স অফ, এটা হচ্ছে আমার এন মাইনাস m-1 পর্যন্ত যাবে, ঠিক আছে। মানে এখানে যে এই জিনিসটাই বলতে আর কি, মানে আমার যদি হচ্ছে 5-এর জন্য যায়, 5-এর জন্য যদি 4 পর্যন্ত যায়, 3-এর জন্য দেখেন 2 পর্যন্ত গেছে, 3-1, 2-এর জন্য কত হচ্ছে 2-1 মানে হচ্ছে 1 পর্যন্ত গেছে, সিমিলারলি এম এর জন্য আসবে m-1। ঠিক আছে, এখন ক্লিয়ার হয়েছে নাকি এখন কোনো question আছে? জি স্যার। জি স্যার, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখেন এই জিনিসটাকে আমি যদি হচ্ছে একদম সিম্পলিফাই করে লিখতে চাই তাহলে এরকম লিখতে পারি না, সমান 1/m সামেশন এক্স অফ এন মাইনাস কে, ঠিক আছে। তাহলে কে এর ভ্যালু কোথায় দেখেন, কে এর ভ্যালু কোথা থেকে শুরু হচ্ছে, প্রথমটা 0, তার মানে 0 থেকে শুরু হচ্ছে, শেষ পর্যন্ত যাচ্ছে হচ্ছে m-1 পর্যন্ত, তাহলে এটা হচ্ছে m-1 পর্যন্ত যাচ্ছে। এটাকে আমি হচ্ছে ওয়াই অফ এন লিখলাম,
এটা বুঝছেন? ঠিক আছে, আর যেহেতু জি হচ্ছে এটা স্যার। হ্যাঁ এম পয়েন্টের জন্য সেজন্য ওয়াই অফ এম লিখি, ঠিক আছে, কারণ এই জিনিসটা পরে পরে কাজে আসবে। তাহলে ওয়াই অফ এম সমান আমি এটা এভাবে লিখতে পারি, 0 থেকে m - 1 পর্যন্ত। আচ্ছা, তাহলে এখন একটা জিনিস চিন্তা করেন তো, আমার হচ্ছে কোনো একটা সিস্টেম জিরো থেকে শুরু হচ্ছে, মানে জিরো থেকে শুরু হচ্ছে, তারপর ওয়ানে গেছে, 2 3 4 5, ঠিক আছে। তাহলে জিরো থেকে শুরু করে আমার কত পর্যন্ত, 0 1 2 3 4 5। আচ্ছা, এই জিনিসটাকে যদি আমি এক ঘর শিফট করি তাহলে কি হচ্ছে, এক ঘর শিফট করলে আমার এখান থেকে শুরু করে 2 3 4 5 6, তাহলে ওয়ান থেকে শুরু করে তখন 6 পর্যন্ত যাচ্ছিল না? আমার মনে করো প্রথম সিস্টেমটা ছিল 0 থেকে 5 পর্যন্ত, সেখানে আমি মুভিং অ্যাভারেজ নেওয়ার সময় 0 থেকে 5 পর্যন্ত নিলাম, ঠিক আছে। কিন্তু এই জিনিসটা যদি আমি এক ঘর শিফট করে দিই তাহলে এখন 1 থেকে 6 পর্যন্ত হয়ে গেছে না? তখন তো জিরোতে কোনো ভ্যালু জি নাই, স্যার। ঠিক আছে। তাহলে এই যে সেম পয়েন্টটা, এই যে মুভিং অ্যাভারেজ সিস্টেম যেটা আছে, এটা যদি হচ্ছে আমি 1 পয়েন্ট শিফট করি, 1 পয়েন্ট শিফট করার বা 1 পয়েন্ট ডিলে করা আর কি, ঠিক আছে, 1 পয়েন্ট ডিলে করি, তাহলে জিনিসটা দেখতে কি হবে দেখেন, ওয়াই অফ এম n - 1 ইজ ইকুয়াল টু 1/m। দেখেন আমি একবার পুরোটা শিফট করছি, ঠিক আছে, আগেও 6টা ছিল, এখনো কিন্তু 6টাই আছে, জাস্ট হচ্ছে কি আগে 0 থেকে শুরু হইতো, এখন 1 থেকে শুরু হচ্ছে। তাহলে এখন সেজন্য হচ্ছে শুধুমাত্র 6টা ছিল, সেজন্য এম ছিল, এম থেকে গেছে। এখন দেখেন আগে শুরু হইতো 0 থেকে, একবার শিফট করার পর এটা শুরু হবে 1 থেকে। তাহলে এই জিনিসটাকে লিখতে পারি হচ্ছে ক্যারিভেল এখন হচ্ছে 1 থেকে শুরু হবে, আগে শেষ হইতো 5-এ, এখন শেষ হচ্ছে 6-এ, তার মানে আগে যদি m - 1 শেষ হইতো, এখন শেষ হবে m x(n - k). এটা ক্লিয়ার হয়েছে নাকি কার সমস্যা আছে? এটা ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, এখানে কি কার কনফিউশন আছে এখন দেখেন তো একটু। আচ্ছা, কার কনফিউশন না থাকলে এরপরে আগাই, ঠিক আছে। তাহলে আমার হচ্ছে এখানে একটা ইকুয়েশন পাইলাম, এটা একটু মাথায় রাখতে হবে। আর একটা হচ্ছে মানে এক ঘর শিফট করার পর যেটা পাইছি ওটা একটু মাথায় রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, এটা তো হচ্ছে আমার এম পয়েন্টের জন্য দিচ্ছি, ঠিক আছে, সেম জিনিস যদি আমার m - 1 পয়েন্টের জন্য দিই, m - 1 পয়েন্ট মুভিং এভারেজ সিস্টেম যদি হয়, ঠিক আছে, তাহলে আমি এটার জন্য লিখি, এটাও তো এম পয়েন্ট, এটাও তো এম পয়েন্ট, জাস্ট একবার শিফট করা, সিমিলারলি একবার শিফট করে m - 1 পয়েন্টের জন্য এটা লিখতে কিরকম হবে দেখেন তো, ওয়াই অফ, আগে এম ছিল এখন m - 1 হয়ে গেছে, n - 1 মানে একবার শিফট করা, ইজিক্যাল টু 1 বাই, যেটা এম পয়েন্টের জন্য যদি এম হয় তাহলে m - 1 পয়েন্টের জন্য এম এর বদলে m - 1 আসবে, তারপর সামেশন কে এর ভ্যালু হচ্ছে 1 থেকে শুরু হবে, m - 1 পর্যন্ত আসবে, এক্স অফ n - k, ঠিক আছে। এটা বুঝছি কিনা দেখি তো। আমি আবার বলতেছি একটু শুরু থেকে, আমি যখন হচ্ছে এম পয়েন্ট মুভিং অ্যাভারেজ ছিল, এম পয়েন্টের জন্য এটা আমার ইকুয়েশনটা এটা ছিল, এটাকে সামেশন আকারে লিখতে গেলে আমি এভাবে লিখতে পারতাম, 1/m আগে আসছে, আর হচ্ছে m - 1 পর্যন্ত সামেশন আকারে গেছে, সেজন্য m - 1 পর্যন্ত সামেশন আকারে গেছে। এরপর স্টেপে কি করছি, এই যে এই জিনিসটাকে আমি যদি একবার শিফট করি তাহলে হচ্ছে আমার 1 থেকে শুরু হবে, আগে m - 1 শেষ হলে, মানে আগে 5-এ শেষ হলে এখন 6-এ শেষ হচ্ছে, ঠিক আছে। কিন্তু হচ্ছে আমার আগেও 6টা পয়েন্ট ছিল, এখনো 6টা পয়েন্ট আছে, সেজন্য 1/m লিখলাম। তাহলে একবার শিফট করার পর দেখতে ইকুয়েশনটা আমার এরকম আসবে। আচ্ছা, একবার শিফট করার পর এটা, তাহলে এখন দেখেন একবার শিফট করছি কিন্তু এটা তো হচ্ছে এম পয়েন্ট ছিল। এখন সেম জিনিস যদি আমি m - 1 পয়েন্টের জন্য লিখি তাহলে পার্থক্য হবে শুধুমাত্র যেসব জায়গায় এম ছিল ওইসব জায়গায় m - 1 আসবে। এই যে এখানে এম ছিল, এম এর বদলে m - 1 আসছে, এম ছিল, এম এর বদলে m - 1 আসছে, এম ছিল, এম এর বদলে m - 1 আসছে, ঠিক আছে। এখানে কারো কনফিউশন আছে কিনা একটু দেখেন তো, বুঝছেন কিনা। কারো কনফিউশন নেই, তাহলে আমরা আগাচ্ছি, নিয়ে আবার বলার দরকার আছে। আচ্ছা, তাহলে এরপরে আগাই, তাহলে এখন দেখেন তো আমি জিনিসটা একটু সুন্দরভাবে লিখি, আমার হচ্ছে এখানে কে এর মানটা -1 হবে না? বুঝি নাই। এখানে কে এর মান যেটা দিচ্ছেন, ওখানে তো জিরো ছিল না, এখানে স্যার -1 হবে না? তাহলে তো -1 পয়েন্ট ইয়ে করছেন না স্যার? কোনটা এখানে, এখানে কথা বলতেছেন? হ্যাঁ স্যার, এখানে এটা পাশেরটা পাশেরটা। আচ্ছা, এটা হ্যাঁ কাট অফ হ্যাঁ সরি। ফাংশনের লিমিটটা বলতে চাই। এটা বলতেছেন কিসে বলতে, কেয়ার ভ্যালু? এর ভ্যালু স্যার -1 হবে না? না, কেয়ার ভ্যালু কোনো -1 হবে? আমি তো m - 1 পয়েন্ট মানে হচ্ছে আমার আগে 5টা পয়েন্ট ছিল, এখন ওই যে যেমন ধরেন হচ্ছে এটার ক্ষেত্রে চিন্তা করেন, আমার এখানে 6টা পয়েন্ট না, জি স্যার। ঠিক আছে, এটার ইকুয়েশন ধরলাম এটা, ঠিক আছে, 6টা পয়েন্টের জন্য, এই 6টা পয়েন্টের জন্য দেখেন 5 পর্যন্ত গেছে। আচ্ছা, এখন যদি আমি এক ঘর শিফট করি, এক ঘর শিফট করলে এটা 1 থেকে শুরু হচ্ছে, আগে শুরু হয়েছিল 0 থেকে, এক ঘর শিফট করলে এটা 1 থেকে শুরু হয়ে 1 থেকে স্যার। 6 পর্যন্ত গেছে। আচ্ছা,
এখন আমি যখন m-1 বলবো তখন পার্থক্য হচ্ছে কি m-1 পয়েন্টে শুধুমাত্র এই পয়েন্টটা থাকবে না, 6 নাম্বার পয়েন্টে থাকবে না, বাকি সব তো সেম এক থাকবে। নম্বর পয়েন্টে থাকবে। ঠিক আছে, বাকি সব তো সেম থাকবে। তাহলে এখানে দেখেন আগেও এম থেকে শুরু হয়েছিল, এখনো এম থেকে শুরু হবে। m-1 কেন হবে, মানে ক্যারি ভ্যালু -1 কেন হবে? আমি তো এটা 2 ঘর শিফট করি নাই, লেফট সাইডে শিফট করি নাই তো। এটা যদি আমি শিফট করতাম তখন হচ্ছে -1 থেকে আসতো, কিন্তু আমি তো শিফট করি না। আমি বলছি হচ্ছে আগে 6টা ছিল, আগে 6টা ভ্যালু ছিল, সেখানে এম ছিল, এম এর ভ্যালু 3 ওকে, করলাম আর কি। এখন হচ্ছে জাস্ট 6টা ভ্যালু না নিয়ে আমি শুধুমাত্র 5টা ভ্যালু নিবো। 5টা ভ্যালু নেওয়ার মানে হচ্ছে কি লাস্টের ভ্যালুটা থাকবে না। ওকে স্যার, বুঝছি। আচ্ছা, আর কারো কনফিউশন আছে এখন? কারো কনফিউশন নাই? তাহলে আমরা এরপর আগাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখেন তো এই জিনিসটাকে আমি একটু সুন্দরভাবে যদি লিখতে চাই, ধরেন হচ্ছে আমার জিনিসটা দেখেন সামেশন ক্যার ভ্যালু 0 থেকে m-1 এক্স অফ n-k। ঠিক আছে, তাহলে এটাকে আমি চাইলে এভাবে লিখতে পারি না? এখানে দেখেন 0 থেকে শুরু হয়ে m-1 গেছে, তাহলে এটা হচ্ছে তার মানে কি এক্স অফ n, যদি 0 বসাই তারপর হচ্ছে প্লাস সামেশন কে এর ভ্যালু হচ্ছে আমার 1 থেকে m-1 এক্স অফ n-k। দেখুন তো এটা এভাবে লিখতে পারি কিনা? মানে আমি এখানে জাস্ট হচ্ছে কে এর ভ্যালু 0, কে এর ভ্যালু হতে পারে কি আমার কে এর ভ্যালু 0, 1, 2, 3 ... m-1 জিরোতে যে ভ্যালুটা পাবো ওইটা হচ্ছে আমি আলাদা করে লিখছি, কে এর ভ্যালু 0 হলে যেটা হয় ওইটা, আর বাকি সবগুলো 1 থেকে শুরু করে যেটা আসবে ওইটা হচ্ছে আমি আলাদা করে লিখছি। এখানে কারো কনফিউশন আছে? দেখেন তো একটু। এখানে কারো কনফিউশন নেই? আচ্ছা, তাহলে এরপর আগাই। তাহলে এখন দেখেন তো এই যে এই জিনিসটা, এটা এখানে পাইছিলাম না আমার 0 থেকে m-1 পর্যন্ত এক্স অফ n-k, এখানে 0 থেকে 1 পর্যন্ত m-k। তাহলে এটাকে আমি লিখতে পারি কিরকম দেখেন, ইজ ইকুয়াল টু m ওয়াই অফ m, তারপর হচ্ছে n। আমি আবার বলতেছি দেখেন, এখানে যেটা পাইছিলাম 0 থেকে m-1 এক্স অফ n-k, ওটা কিন্তু এখানেও ছিল 0 থেকে m-1 এক্স অফ n-k। তাহলে এমটাকে জাস্ট এই বাসা নিয়ে আসলে কি হচ্ছে m ওয়াই অফ m ব্র্যাকেটে n, মানে ওয়াই অফ m অফ n। সিমিলারলি এখানে কি হচ্ছে এক্স অফ n যা ছিল তাই থাকবে। তারপর এখানে দেখেন তো এই জিনিসটা ছিল এখানে, এটা হচ্ছে আমার এখানে আসছিল 1 থেকে শুরু করে n-1 পর্যন্ত। তাহলে এটা হচ্ছে m-1 এই পাশে আসলে গুণ আকারে চলে আসতেছে, তাহলে এটাকে লিখতে পারতেছি প্লাস m-1 y of m-1 n-1। এখানে কার কনফিউশন আছে এখন দেখেন তো? এটা বুঝছেন? এই পর্যন্ত বুঝছেন? এই পর্যন্ত বুঝছেন? জি স্যার। আচ্ছা, তাহলে এই পর্যন্ত বুঝলে এরপর একদম ইজি। তাহলে এখন দেখেন আমার হচ্ছে এম যেটা আছে, এম দিয়ে বোথ সাইডে আমি ভাগ করে দিব, ভাগ করে দিলে হচ্ছে ওয়াই অফ এম অফ এন ইজ ইকুয়াল টু হচ্ছে 1/m এক্স এন প্লাস m-1 ডিভাইড বাই m ওয়াই m-1 অফ এক্স n-1। তাহলে এখানে লিখতে পারি 1/m এক্স অফ n প্লাস 1 - 1/m ওয়াই অফ m-1 n-1। ঠিক আছে, আচ্ছা। তাহলে এখন হচ্ছে আমি যদি হচ্ছে m- m এটাকে যদি আমি হচ্ছে ল্যামডা ধরি, এটাকে ল্যামডা ধরবো নাকি 1 - ল্যামডা, 1 - ল্যামডা হবে। আচ্ছা, এটা না, আমি এই জিনিসটাকে যদি আমি ল্যামডা ধরি, এটাকে ল্যামডা ধরলে সমস্যা- এই জিনিসটাকে যদি আমি ল্যামডা ধরি, ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে ল্যামডা ধরলে এই জিনিসটা হচ্ছে 1 - ল্যামডা হবে না? দেখেন তো এটাকে যদি ল্যামডা ধরি, এটা হচ্ছে 1 - ল্যামডা হবে। আমি আবার লিখতেছি, পাশে লিখি 1 - 1/m ইজ ইকুয়াল টু, যদি আমি হচ্ছে ল্যামডা ধরি তাহলে দেখেন 1 - ল্যামডা সমান হচ্ছে 1/m হয়। তাহলে এটা যদি আমি এখানে লিখি দেখেন তো কি হয়, এটা হচ্ছে 1 - ল্যামডা ইন্টু এক্স অফ n প্লাস ল্যামডা ইন্টু ওয়াই অফ m-1 n-1। ঠিক আছে,
তাহলে এখন হচ্ছে এটাকে আমি জেড ট্রান্সফর্ম করি, জেড ট্রান্সফর্ম করলে কি হচ্ছে দেখেন তো, ওয়াই, ঠিক আছে, অফ জেড ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস ল্যামডা ইন্টু এক্স অফ জেড প্লাস ল্যামডা ইন্টু ওয়াই অফ জেড ইন্টু হচ্ছে জেড ইনভার্স ওয়ান। তাহলে এখান থেকে হচ্ছে ওয়াই অফ জেড কমন নিলে ওয়ান মাইনাস ল্যামডা জেড ইনভার্স ওয়ান সমান ওয়ান মাইনাস ল্যামডা ইন্টু এক্স অফ জেড। এখান থেকে ওয়াই অফ জেড ডিভাইড বাই এক্স অফ জেড সমান এইচ অফ জেড ইজ ইকুয়াল টু ওয়াই অফ জেড ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ান মাইনাস ল্যামডা ডিভাইড বাই ওয়ান মাইনাস ল্যামডা জেড ইনভার্স ওয়ান। এখান থেকে এই জিনিসটা আসে না, এটা নর্মাল ক্যালকুলেশন, এখানে কারো সমস্যা আছে? এই ক্যালকুলেশনে কারো সমস্যা আছে এখান থেকে একটু? না স্যার। আচ্ছা, এই পর্যন্ত বুঝলে কিন্তু বাকি সবগুলো আমার একদমই ঠিক, মানে এরপরে যে আর কিছু করবো সবগুলো কিন্তু এটার উপর বেস করে আসবে, ঠিক আছে? তাহলে সেম জিনিসটা দেখে এই পর্যন্ত যদি বোঝা যায় তাহলে দেখেন তো এটা এখানে আস না, এই যে এই ইকুয়েশনটা আসছিল না আমার? জি স্যার। তাহলে এখন দেখেন আমরা পোলস এন্ড জিরোস বলছিলাম না, পোলস আর জিরোস। পোলস মানে কি, আমার হচ্ছে হর, হর ইকুয়াল জিরো বসালে যা পাই ওইটাই পোল, আর জিরো মানে হচ্ছে কি লবের ভ্যালু, জিরো বসালে যা যা পাই তাই, ঠিক আছে? আর আমার হচ্ছে যেটা হচ্ছে জেড ডায়াগ্রাম ছিল, যেটা আর্গন ডায়াগ্রাম ছিল, ওখানের মধ্যে জিরোকে আমি হচ্ছে জিরো দিয়ে প্রকাশ করি আর পোলকে হচ্ছে ক্রস দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? তাহলে এখানে দেখেন জেড ইনভার্স যদি বসাই এখানে একটা পোল পাবো একটা ল্যামডাতে, দেখেন তো। আমার নিচের থেকে জিরো বসাবো, নিচের থেকে জিরো বসানো মানে ওয়ান মাইনাস ল্যামডা জেড ইনভার্স সমান হচ্ছে গিয়ে জিরো। তাহলে জেড সমান হচ্ছে ল্যামডা, তার মানে ল্যামডাতে আমি একটা পোল পাচ্ছি না, এটা বুঝছেন? ল্যামডাতে আমি একটা পোল পাচ্ছিলাম, এটা কার কনফিউশন আছে? না স্যার। আচ্ছা, ল্যামডাতে আমি একটা পোল, আর ল্যামডার ভ্যালু অবশ্যই ওয়ান থেকে ছোট, কিভাবে ছোট? আমি ল্যামডার ভ্যালু দেখেন তো আমি কি ধরছিলাম, ল্যামডার ভ্যালু হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান বাই এম ধরছিলাম না? এর ভ্যালু তো এখানে অবশ্যই পজিটিভ, এমটা হচ্ছে কত পয়েন্টের আমি মুভিং অ্যাভারেজ সিস্টেম করছিলাম, যেমন ধরো এটা 2 পয়েন্ট হইতে পারে, 5 পয়েন্ট হইতে পারো, কিন্তু হচ্ছে -5 পয়েন্ট মুভিং অ্যাভারেজ, এরকম কিছু কি শুনছেন কখনো, বা এরকম কিছু হইতে পারে -5 পয়েন্ট মুভিং অ্যাভারেজ? না স্যার। তার মানে এই জিনিসটা অলওয়েজ পজিটিভ, মানে ওয়ান থেকে কোনো একটা পজিটিভ বাদ যাওয়া মানে ওই ল্যামডার ভ্যালু অবশ্যই লেস দেন ওয়ান, অবশ্যই ওয়ান থেকে ছোট হবে। তাহলে ওয়ান থেকে ছোট হওয়া মানে এই যে আমি এখানে যে ল্যামডা ধরলাম জেড এর ভ্যালু ল্যামডা, এই জেড এর ভ্যালু অবশ্যই ওয়ান থেকে ছোট, এই ল্যামডা ভ্যালু অবশ্যই ওয়ান থেকে ছোট। তাহলে এখন দেখেন আমি যখন হচ্ছে জেড ডায়াগ্রাম আঁকবো, জেড ডায়াগ্রামের মধ্যে দেখেন এটা হচ্ছে ওয়ান এর জন্য হচ্ছে সার্কেলটা, তাহলে ল্যামডা ভ্যালু যেহেতু ওয়ান থেকে ছোট, তাহলে এটা হচ্ছে ওয়ান থেকে ছোট কোনো একটা ভ্যালুতে আসবে। এই জন্য এখানে ক্রস দিচ্ছি, ক্রস কেন দিচ্ছি কারণ হচ্ছে নিচেরটা সমান জিরো বসালে আমি পাইছিলাম পোল, আর উপরেরটা জিরো বসালে আমি পাইছিলাম জিরো, ঠিক আছে? এখানে কিন্তু কোনো জিরো নাই কারণ এখানে জেড ইনভার্স নাই, সেটা কোনো ভ্যালু পাচ্ছি না, কিন্তু নিচেরটা সমান জিরো বসালে আমি জেড এর ভ্যালু একটা ল্যামডা পাচ্ছি, ল্যামডা ভ্যালু হচ্ছে ওয়ান থেকে ছোট। এটা বুঝছেন না, কারো কোনো কনফিউশন আছে? স্যার লবেরটা একটু বলেন। লবের, লবেরটা কি বলতো, আচ্ছা লবের ক্ষেত্রে দেখেন তো এখানে জেড ইনভার্স আছে কোনো? না স্যার। তাহলে জেড ইনভার্স নাই মানে হচ্ছে আমার এখানে কোনো হচ্ছে জিরো নাই, বলছেন জেড ইনভার্স যদি ওয়ান ওয়ান থাকে তাহলে অবশ্যই একটা জিরো, আর জেড ইনভার্স টু থাকা মানে হচ্ছে জিরো দুইটা, জেড ইনভার্স থ্রি থাকা মানে হচ্ছে জিরো তিনটা আর কি। এখানে দেখেন তো জেড এর ভ্যালু কোনো কিছু নেই, মানে এখানে জেড এর কোনো অস্তিত্বই নাই, তার মানে হচ্ছে এখানে জিরো হচ্ছে, মানে জিরো একটাও নাই। কিন্তু নিচে দেখেন জেড ইনভার্স ওয়ান আছে মানে একটা পোল আছে, এটা বুঝছেন এখন? জেড ইনভার্স ওয়ান থাকা মানে একটা পোল, জেড ইনভার্স টু থাকলে জি আমার স্যার। পোল দুটো থাকতো, ঠিক আছে? আচ্ছা, এখানে কারো জি কনফিউশন স্যার। আছে এখন? এখানে কারো কনফিউশন আছে? দেখেন তো। আচ্ছা, তাহলে কারো কনফিউশন না থাকলে দেখেন আমরা হচ্ছে শুধুমাত্র একটাই জিরো, একটাই পোল পাইছিলাম, সেটা পোলটাকে আমি এই যে পোলটাকে এখানে ক্রস দিয়ে প্রকাশ করছি, ঠিক আছে? আচ্ছা, আর এখানে যেহেতু জিরো নাই সেজন্য আমার জিরো হচ্ছে প্রকাশ করা লাগতেছে না। আরেকটি বিষয় হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমার সিস্টেমে প্রকাশ করার সময় আমরা ডিরেক্ট ফর্ম ওয়ান ডিরেক্ট ফর্ম টু করছিলাম না? আচ্ছা, আমার এখানে জিরো লিখতেছি কি দেখা যাচ্ছে? আমাকে শুনতেছেন? হ্যালো? সাউন্ডটা ছোট একটু। সাউন্ডটা ছোট আপনার। এখন শোনা যাচ্ছে ভালো মতো? হ্যাঁ এখন শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে,
লেখা তো আসতেছে না স্ক্রিনে, দাগ হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ, লেখা দেখা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, ওকে ঠিক আছে। তাহলে এখানে দেখেন তো, এই যে এই জিনিসটা হচ্ছে আমার ওই যে ডিরেক্ট ফর্ম ওয়ান ডিরেক্ট ফর্ম টু করছিলাম না, ওইটাই লিখছে না এখানে। দেখেন তো আমার তো জি উপরে স্যার। কোনো কিছু নাই। তাহলে শুধুমাত্র একটা ডিলে হয়েছে, ডিলে হওয়ার পরে ল্যামডা দিয়ে গুণ হয়ে এটা চলে আসছে। ঠিক আছে, তাহলে ওই জিনিসটা এখানে আসছে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যখন হচ্ছে ডিএসটি পড়ছিলাম, ঠিক আছে, আমরা যখন ডিএসটি পড়ছিলাম তখন আমি একটা সার্কেল দেখাইছিলাম আমরা, এই যে এরকম একটা সার্কেল ছিল। এই সার্কেলের এটা হচ্ছে কি আমার ওমেগা সমান জিরো ছিল। তারপর এটাকে হচ্ছে আমি চাইলে অনেকগুলো, আমার ছিল হচ্ছে টু পাই ডিভাইড বাই এন হয়েছিল না, টু পাই টি ডিভাইড বাই এন। এই যে এন দেওয়া মানে কি আমার কত ভাগে ভাগ করতেছি। আমরা এটা যখন ভাগ করতাম, এটা ওমেগা ওয়ান হইতো, এটা ওমেগা টু হইতো, ওমেগা থ্রি হইতো, এভাবে ভাগ করতে পারতাম না। এটা মাথায় আছে? জি স্যার। ইএফএস স্লাইডটা আমি একটু আবার দেখাই। এই যে এখানে হচ্ছে আমার যখন সেন্টারে